ইরানের ইউরেনিয়াম ও অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের। ইহুদি বাড়িতে ছাড় না দেওয়ার ঘোষণা খামেনির। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে কাজ করতে এসএসএফ এর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। আধুনিকায়নে কাজ করছে সরকার। লন্ডনে বৈঠকে যারা নাখোশ তারা ঐক্যমত কমিশনের বৈঠকে যাননি, মন্তব্য মির্জা ফখরুলের। বৈঠক নয়, যৌথ বিবৃতিতে আপত্তি জামায়াতের। এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা ঘোষণা ইশরাক হোসেনের। এটি ফৌজদারি অপরাধ বললেন উপদেষ্টা আসিফ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রশিক্ষণ, অস্ত্র এবং সরঞ্জাম আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তি সৃষ্টি করে থাকে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফকে যতটুকু সম্ভব জনভোগান্তি পরিহার করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ এবং নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে এসএসএফ তার উপর অর্পিত সব দায়িত্ব সফলতার সঙ্গে পালন করবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এসএসএফ এর প্রশিক্ষণ, অস্ত্র সরঞ্জামাদির আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ করে গত 5ই আগস্ট 2024 তারিখে এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যে কার্যক্ষম করা হয়েছে। পাশাপাশি বাহিনীর আভিযানিক কার্যক্রম আরও বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামাদির ব্যবহার ও দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই এসএসএফ তাদের 12 বছরের পুরাতন বিএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম পরিবর্তন করে সর্বশেষ মডেলের ইউএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম সংযোজন করবে, যা তাদের আভিযানিক কার্যদক্ষতা বহুলাংশ বৃদ্ধি করবে। আমি জেনে খুশি হয়েছি যে এসএসএফ এর অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় সমাপ্ত এবং আগামী মাস থেকে এটা ব্যবহার করা সম্ভব হবে। নির্বাচনের তারিখ ঘোষণা যাদের পছন্দ হয়নি তারাই ঐক্যমত্য কমিশনের বৈঠকে উপস্থিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা নির্বাচন হলে এসব দলের বিপদ, কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ও সপ্তাহের ক্যামেরায় কাসম আমাদের রিপোর্ট। রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে নেতাকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ হন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে সদস্য না হতে পারে। আপনার পরিবার নির্যাতনের শিকার হয়েছে, আপনারা সেই দিকে মনোযোগী হবেন এবং কোন বিএনপির হাত ধরে কোন নব্য বিএনপি হয়ে যারা আওয়ামী লীগের নামধারী ছিল তারা যাতে ভুলেও কোন সদস্য ফর্ম পূরণ করতে না পারে। আমরা কোনো লজ্জা নাই, শরম নাই। তারা এখন আত্মীয়তা ছড়ে আমাদের কাছ থেকে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছে। আমাদের নেতা কর্মীদের মাছ থেকে শোনা যাচ্ছে। আপনারা সতর্ক থাকবেন। আমরা কিন্তু দীর্ঘ 15 বছর 16 বছর কোন আত্মীয় স্বজনের সহযোগিতা পাই নাই, আমাদের কোন নেতা কর্মীরা পাই নাই। আমাদের নেতা কর্মীরা যে কষ্ট করেছে, রক্ত দিয়েছে, এই রক্তের বিচার ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী নয়, কিন্তু যারা ভালো মানুষ তাদেরকে বাদও দেওয়া যাবে না। যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই, ওই আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না। আমরা ওই বিচার ব্যবস্থা চাই না যে যেখানে বেআইনি ভাবে বিএনপির লোকদেরকে সকলকে কারাগারে দেওয়া হবে। 13 মাস 14 মাস 26 মাস আমার এখানে অনেক ভাই বসে আছে যাতে সাজা হয়েছিল। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা নিজেকে ছাড়ার কিছু বোঝে নাই। এ সময় একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা জনগণ থেকে দূরে তারাই নির্বাচন চায় না। অনেকের পছন্দ হয় নাই, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে।
যে নির্বাচন হয়ে যাবে তখন তো জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকের একটা বৈঠকে হাজির হয় নাই। দখল ও চাঁদাবাজি করে আওয়ামী লীগের পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। কোনো কিছু জোর করে দখল করে চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি, আইন যেন নিজের হাতে তুলে না নেই, এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণে জামায়াতে ইসলামের আপত্তি নেই। তাদের আপত্তি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যৌথ বিবৃতিতে। বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশ নেওয়ার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মঙ্গলবারের আলোচনা বয়কট করে জামায়াত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যৌথ বিবৃতির মাধ্যমে জামায়াতকে ইগনোর করা হয়েছে এমন দাবি তুলে এর প্রতিবাদ স্বরূপ তারা এই সংলাপে যায়নি। তবে বুধবার আলোচনায় অংশ নেয় দলটি। এতে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ভারপ্রাপ্ত প্রধানের সাথে ওনার সেখানে একটা বৈঠক হয়েছে এবং সাক্ষাৎ হয়েছে। এটাকে আমরা ওয়েলকাম করেছি। আমরা যে জায়গাতে প্রশ্ন তুলেছি যে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, ভাষণ দিয়েই টেলিভিশনে একটা তারিখ ঘোষণা করছেন। তো এখানে বহুদলীয় গণতন্ত্রের 100-এরও বেশি দল আমাদের দেশে আছে। তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখনও তারা খুব বেশি অগ্রসর হতে পারবে না। গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি নাগরিক সেবা কার্যক্রমের অচল অবস্থা কাটাতে নিজেদের তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সকাল থেকে ইশরাকের অনুসারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আজও অবস্থান নিয়েছেন সংস্থাটির কর্মচারীরা। এর সঙ্গে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনে একত্রিত হন ইশরাকের অনুসারীরা। পরে দুপুর 1টার দিকে নগর ভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। তিনি বলেন, আমরা ঢাকা শহরে মশক নিধন কর্মসূচিকে বেগবান করার জন্য এবং সেটি যাতে চলমান থাকে সেটি নিশ্চিত করার জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন দপ্তরের কর্মচারীদের সঙ্গে বৈঠক শুরু করেছি। আন্দোলন শুরু করেছি আমরা 1 সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই, উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলো চালু থাকে, এই সেবাগুলো যাতে জনগণের দুর্ভোগের সৃষ্টি না হয়। ইশরাক হোসেন এখন যা করছেন সেটা ক্রিমিনাল অফেন্স। তিনি আইন লঙ্ঘন করছেন, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বুধবার সচিবালয়ে তিনি বলেন, ইশরাক হোসেনকে মিসগাইড করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তাকে দিয়ে এটা কেউ করাচ্ছে। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, বিএনপির সাথে এখন সরকারের যে ভালো সম্পর্ক এটা যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেটার জন্য ইশরাক হোসেনকে অনুরোধ করছি। তিনি বলেন, ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেয়ার গেজেট প্রকাশ যখন হয়েছে তখন পর্যন্ত বিষয়টি বিচারাধীন ছিল, তাই সেই সময়ের মধ্যে তার শপথ করানো সম্ভব হয়নি। যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয় সে সময় তার শপথের জন্য ফাইলও তৈরি করেছিল, পরে আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে তা বন্ধ করতে হয়েছে। রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে আলোচিত সন্ত্রাসী হামলা মামলায় বিচারিক আদালতের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে 7 জনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হচ্ছে। মঙ্গলবার 229 পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। 2023 সালে 30 অক্টোবর বিচারপতি শহীদুল করিম এবং বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার আসামিদের আপিল এবং জেল আপিল এবং ডেথ রেফারেন্স খারিজ করে ওই রায় দিয়েছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন তৎকালীন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
আসামি পক্ষে ছিলেন আইনজীবী আরিফুল ইসলাম এবং আমিমুল এহসান। আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন SM শফিকুল ইসলাম। 2016 সালের 1 জুলাই রাতে গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে বিদেশি নাগরিক সহ 20 জনকে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 90 GMB সদস্যরা। তাদের গুলিতে 2 পুলিশ কর্মকর্তাও নিহত হন। পরে কমান্ডো অভিযানে নিহত হন 5 জঙ্গি। অপহরণ এবং গুমের মামলায় র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। 2012 সালে ধানমন্ডি থেকে ছাত্র শিবিরের নেতা গোলাম মর্তুজা নিহিমকে অপহরণ এবং পরে 47 দিন গুমের মামলায় গ্রেফতার হলেন সাবেক র্যাব কর্মকর্তা। এদিকে জুলাই আন্দোলনকারীদের ড্রোন দিয়ে খোঁজা অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক এবং র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে 3 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া মিরপুর এলাকায় গণহত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার SM মাইনুলের সাথে আসামি করা হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে। আগামী 15 সেপ্টেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে মিরপুরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে, কারণ তদন্ত সংস্থা এখনও তদন্ত কার্য সম্পন্ন করতে পারেনি। যেহেতু মিরপুর একটি বড় এলাকা এবং সেখানে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা এবং নির্যাতন করা হয়েছে, সেজন্য মামলার তদন্তের জন্য 3 মাস সময়ের আমরা আবেদন করেছিলাম। আমরা আশা করছি যে আরও কম সময়ে তদন্ত সংস্থা তদন্ত কার্যক্রম সম্পন্ন করবে। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উক্ত আবেদনটি মঞ্জুর করে 3 মাস সময় দিয়েছেন। আমাদের রিয়ার অ্যাডমিরাল সোহাইল, ওনাকেও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তার বিরুদ্ধে এর আগে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ ছিল, সেই প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ মূলে আজকে তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। সুনামগঞ্জে পুকুরে পানিতে ডুবে বুশরা আক্তার এবং ফাতেহা বেগম নামের 2 শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, পৌর শহরের খাইমতর এলাকা থেকে সদর উপজেলার হরিণাপাটি গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায় ফাতেহা বেগম। পরে বুশরা আক্তার সঙ্গে পুকুরে গোসল করতে নামে ফাতেহা। এক পর্যায়ে 2 শিশু পুকুরে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ব্যালট প্রকল্পের আওতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP এবং অস্ট্রেলিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে নির্বাচন কমিশনের। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন, UNDPর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রাইলি। ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ব্যালট প্রকল্পে মোট 18.53 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে UNDP। এর মধ্যে অস্ট্রেলিয়ার প্রথম দেশ যারা $2 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার প্রতিশ্রুতি দিয়েছে। ইসি আশা করছে অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরাও এতে অংশ নেবে এবং এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন হিসেবে চিহ্নিত হবে। ডিভাইডেড এখন এটা সম্পূর্ণ UNDPর এই পুল ফান্ডটা তৈরি করছে এবং আমরা আশা করি যে এটাকে একটা বেস্ট ইউটিলাইজেশন হবে। এটার সাথে ইলেকশনের সাথে যেটা সম্পর্কিত ছিল ভোটার রেজিস্ট্রেশন প্রসেসটা ছিল, যেখানে আমাদেরকে তারা প্রাথমিক পর্যায়ে আমাদেরকে ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা, অফিস মেশিন ইত্যাদি ইত্যাদি দিয়ে যে সহযোগিতা করেছিল, তারই ধারাবাহিকতা এখন বাকি কাজগুলোর জন্য এই ফান্ডিংটা কমিট করা হচ্ছে। সাথে শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ থেকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরানের ইউরেনিয়াম ও অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের, ইহুদিবাদীদের ছাড় না দেওয়ার ঘোষণা খামেনির। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে কাজ করতে SSF এর প্রতিপ্রধান উপদেষ্টার আহ্বান, আধুনিকায়নে কাজ করছে সরকার। লন্ডনে বৈঠকে যারা নাখোশ তারাই ঐক্যমত্য কমিশনের বৈঠকে যাননি, মন্তব্য মির্জা ফখরুলের। বৈঠক নয়, যৌথ বিবৃতিতে আপত্তি জামায়াতের। এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা ঘোষণা ইশরাক হোসেনের, এটি ফৌজদারি অপরাধ বললেন উপদেষ্টা আসিফ। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।